শাম ঢেলে গিয়েছিল। রাজু ধীরে ধীরে চলছিল। এটি গোনার চেষ্টা করছিল যে আজকে জমা করা ভাঙা বোতলগুলো চাল কেনার জন্য কিছু টাকা দিতে যথেষ্ট হবে কিনা। তার পেট ক্ষুধায় গুড়গুড় করছিল, কিন্তু তার এটার জন্য চিন্তা করার সময় ছিল না। তাকে অন্ধকার হওয়ার আগে বাড়ি পৌঁছাতে হতো। যখন সে ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল, তখন রাজু হঠাৎ থেমে গেল। দূরে বাঁশের ঝোপের নিচে একটি ছায়া স্থির পড়েছিল। তার মেরুদণ্ডে একটা শিরশিরে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে কে ছিল? কোনো মাতাল, কোনো মৃতদেহ, নাকি কোনো ভূত? এই গল্পটি শুরু করার আগে ভিডিওটিকে লাইক করা, এই গল্পটিকে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি ভবিষ্যতে আকর্ষণীয় গল্পগুলি মিস না করেন। নিচে কমেন্টে জানান যে আপনি রহস্য এক্স থেকে এরপর আর কোন বিষয়গুলো খুঁজতে এবং পোস্ট করতে চান। আর এখন চলুন শুরু করি। রাজু তার থুতু গিলল। সেই ছায়াটিকে দেখতে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। সেটি নড়ছিল না, কিন্তু ঝাপসা আলোতে সে একটি কাঁপতে থাকা হাতকে ধীরে ধীরে নড়তে দেখল। সে একজন জীবিত ব্যক্তি ছিল। কিছু না ভেবে রাজু সাবধানে এগিয়ে গেল। তার ফাটা চটি শুকনো ফাটা মাটিতে চপচপ আওয়াজ করছিল। যত কাছে সে এলো, সে বুঝতে পারল যে সে একজন মহিলা, প্রায় ৩৫ বছরের একজন মহিলা, যে কাদামাখা একটি বেজ রঙের সালোয়ার কামিজ ওড়না পড়েছিল। তার চুলগুলো এলোমেলো, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং কপালে একটি ক্ষত ছিল যা থেকে রক্ত ঝরছিল। রাজু ঘাবড়ে গেল। সে কখনো কাউকে এত গুরুতরভাবে আহত হতে দেখেনি। এই মহিলা কে ছিল? সে এখানে কেন? সে হাঁটু গেড়ে বসল। তার ছোট হাত কাঁপতে কাঁপতে আলতো করে তাকে ছুঁয়ে দেখল। আন্টি, আপনি কি ঠিক আছেন? কোনো উত্তর এলো না। রাজু তাকে আরেকটু জোরে নাড়িয়ে দিল। আন্টি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটি ক্ষীণ গোঙানির আওয়াজ এলো। মহিলাটির চোখ একটু খুলল, কিন্তু সে খুবই দুর্বল ছিল। বাঁচাও, আমাকে বাঁচাও। তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল, প্রায় শোনা যাচ্ছিল না। রাজু একটি গভীর শ্বাস নিল। সে বেঁচে ছিল, কিন্তু যদি সে দ্রুত সাহায্য না পায় তাহলে তার জীবন বিপন্ন হতে পারে। সে চারদিকে তাকালো। ক্ষেতগুলো জনশূন্য ছিল। দূরে শুধু কয়েকটি কুঁড়েঘর দেখা যাচ্ছিল। তাকে এখনই গ্রামে দৌড়ে গিয়ে সাহায্য আনতে হবে, কিন্তু সে তাকে এভাবে ফেলে যেতে পারত না। যাওয়ার আগে তাকে কিছু করতে হবে। রাজু দ্রুত তার গলা থেকে তার পুরনো গামছাটি খুলল এবং আলতো করে তার কপাল থেকে ঝরতে থাকা রক্ত মুছে দিল। তার ছোট হাত কাঁপছিল, কিন্তু সে খুব সাবধানে কাজ করছিল। ভয় পাবেন না, আমি আপনাকে সাহায্য করব, শুধু কিছুক্ষণ আমার জন্য অপেক্ষা করুন। মহিলাটি দুর্বলভাবে মাথা নাড়াল। তার চোখে কৃতজ্ঞতা এবং ব্যথার ভাব ছিল। রাজু লাফ দিয়ে উঠল এবং গ্রামের দিকে দৌড় লাগাল। তার পাতলা পাগুলো কাদার দাগের ওপর পড়ছিল, রাস্তার ধারে ছোট পাথরের সাথে ধাক্কা খাচ্ছিল, কিন্তু সে থামল না। সে জানত না যে সেই মহিলা কে, কিন্তু সে জানত যে সে তাকে একা ফেলে যেতে পারে না। কিছু দূর দৌড়ানোর পর সে ঘাবড়ে গিয়ে চিৎকার করল, কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। রাজু অ্যাব্রো খ্যাব্রো মাটির রাস্তায় প্রাণ বাঁচাতে দৌড়চ্ছিল। তার শ্বাস দ্রুত চলছিল এবং তার হৃদয় তার ছোট্ট বুকে জোরে জোরে ধড়পড় করছিল। সে তার জীবনে কখনো এত দ্রুত দৌড়ায়নি। রাস্তার ধুলো উড়ছিল, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। তার মাথায় শুধু একটিই চিন্তা ছিল, তাকে বাঁচানোর জন্য কাউকে খুঁজে বের করতে হবে। দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করছিল, কেউ আহত, বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। তার চিৎকার সন্ধ্যার নীরবতা প্রতিধ্বনিত হচ্ছিল, যা গ্রামের কিছু মানুষকে কৌতূহলবশত তাদের দরজার বাইরে উঁকি দিতে বাধ্য করল। কিন্তু কেউ তাড়াতাড়ি বাইরে এলো না। একটি ছোট বাজারের কোণে কিছু মাঝবয়সী মহিলা তাদের জিনিস বিক্রি করার পর গল্প করছিল। একটি ছোট সাদা চুলের বুড়ি, যার হাতে একটি ঝুড়ি ছিল, রাজুর চিৎকার শুনল এবং তার ভ্রু কুঁচকে গেল। এ তো রাজু, তাই না? এত জোরে চিৎকার করছে কেন? রাজু হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো। দিদিমা, একজন আন্টির অ্যাক্সিডেন্ট হয়েছে। সে বাঁশের জঙ্গলের পাশে খেতে পড়ে আছে, অনেক রক্ত ঝরছে, দয়া করে আমাকে সাহায্য করুন। সেই বুড়িটি রাজুর দিদিমা ছিল। এটি শুনে তিনি চমকে গেলেন। পাশে দাঁড়ানো একজন মহিলা মুখ বাঁকিয়ে বলল, এ আবার কি নাটক? এই গরিব বাচ্চারা টাকা চাওয়ার জন্য প্রায়ই অজুহাত তৈরি করে। রাজুর মুখ রাগে লাল হয়ে গেল। সে প্রায় কেঁদে ফেলছিল। আমি মিথ্যে বলছি না, যদি আমরা তাড়াতাড়ি না করি তাহলে সে মরে যেতে পারে। পিছন থেকে একটি গম্ভীর উষ্ণ কণ্ঠস্বর এলো, কি হয়েছে বাচ্চা? রাজু ঘুরে তাকালো। সে সুখরাম ছিল, প্রায় ৫০ বছরের একজন শক্তিশালী লোক, যে ফ্যাকাশে রঙের কাজের পোশাক পরেছিল এবং হাতে মেশিনের তেল মোছার জন্য
একটি কাপড় ধরেছিল। সে গ্রামের ট্রাক ড্রাইভার ছিল, যে জিনিসপত্র এদিক ওদিক নিয়ে যেত। সুখরাম চাচা, কেউ খুব খারাপভাবে আহত হয়েছে, দয়া করে তাকে হাসপাতালে নিয়ে যেতে আমাকে সাহায্য করুন। দুর্ঘটনার নাম শুনে সুখরামের মুখ গম্ভীর হয়ে গেল। সে জানত যে রাজু গল্প বানানোর ছেলে না। গাড়িতে ওঠো। কোনো দ্বিধা ছাড়াই সে কাপড়টি একপাশে ছুঁড়ে ফেলে তার পুরনো ট্রাকের ক্যাবিনে উঠে গেল। রাজু দ্রুত ট্রাকের পিছনে লাফিয়ে উঠল। তার হৃদয় তখনও দুশ্চিন্তায় ধড়পড় করছিল। কোথায়? বাঁশের জঙ্গলের কাছে, পশ্চিম দিকের ক্ষেতের ঠিক পাশে। ট্রাক গর্জে উঠল এবং দ্রুত চলতে শুরু করল। রাজু ট্রাকের কিনারা শক্ত করে ধরল। তার চোখ রাস্তার দিকে ছিল। গর্তের ঝাঁকুনি তাকে প্রায় খেলেই দিচ্ছিল, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। কিছুক্ষণের মধ্যেই ট্রাক আহত মহিলাটির কাছে থামল। সুনিতা তখনও সেখানে পড়েছিল। তার শরীর স্থির ছিল, শ্বাস দুর্বল ছিল, তার কপালে রক্ত শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার মুখ কাগজের মতো সাদা ছিল। রাজু সবার আগে ট্রাক থেকে লাফিয়ে নামল এবং তার কাছে দৌড়ে গেল। আন্টি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো উত্তর এলো না। সুখরাম দ্রুত এগিয়ে এলো, সুনিতার অবস্থা দেখল, তারপর ঝুঁকে তার নাড়ি পরীক্ষা করল। নাড়ি চলছে, কিন্তু খুব দুর্বল। আমাদের তাকে এখনই নিয়ে যেতে হবে। সে রাজুর দিকে ঘুরল। বাচ্চা, আমাকে সাহায্য করো। রাজু সঙ্গে সঙ্গে মাথা নাড়াল। সুখরাম সাবধানে সুনিতার মাথা তুলল, আর রাজু তার বাহু শক্ত করে ধরল যাতে সে পিছলে না যায়। ঠিক সেই সময় সুনিতা ধীরে করে গোঙাল। তার চোখ একটু খুলল। আমাকে ছেড়ো না। রাজু এটা শুনল এবং তার মন কষ্টে ভরে গেল। সে সেই মুহূর্তে তার হৃদয়ে থাকা ভয়ের কল্পনাও করতে পারছিল না। আমি আপনাকে ছাড়ব না, আমি কথা দিচ্ছি। ঠিক তখনই সুখরাম সুনিতাকে তুলে নিল এবং আলতো করে তাকে ট্রাকের পিছনে শুইয়ে দিল। রাজুও তার সাথে উঠে গেল, তার পাশে বসল, যাতে ট্রাক চললে সে ধাক্কা না খায়। শক্ত করে ধরো, আমরা হাসপাতালে যাচ্ছি। ট্রাক গর্জন করতে করতে ধুলো ভরা রাস্তায় চলতে শুরু করল। তীব্র বাতাস ট্রাকের পিছনে আসছিল। রাজু স্থির শুয়ে থাকা মহিলাটিকে দেখল। তারপর তার হাত দেখল। তার ছোট হাত এখন তার রক্তে সানা ছিল। সে কখনো কাউকে এত খারাপভাবে আহত হতে দেখেনি। সে এটাও জানত না যে সে বাঁচবে কি না। চাচা, সে ঠিক হয়ে যাবে তো? রাজু কেবিনের দিকে চিৎকার করল। সুখরাম তখনও গাড়ি চালানোর দিকে মনোনিবেশ করছিল, কিন্তু তার কণ্ঠস্বর দৃঢ় ছিল। বেঁচে আছে, কিন্তু এখনও বিপদে আছে। বাচ্চা, তোমাকে আমাকে সাহায্য করতে হবে। রাজু চমকে গেল। সাহায্য? কিন্তু আমি কাউকে বাঁচানোর বিষয়ে কিছুই জানি না। আমি কি করব? দেখো, ক্ষত থেকে কি এখনও রক্ত ঝরছে? রাজু দ্রুত ঝুঁকে দেখল যে সুনিতার কপালে ক্ষত থেকে এখনও রক্ত বেরোচ্ছিল। চাচা, রক্ত এখনও ঝরছে। বাচ্চা, আমার কথা শোনো। তোমার কাছে যা কিছু পরিষ্কার আছে তা ক্ষতটির ওপর রাখো এবং রক্ত বন্ধ করার জন্য শক্ত করে চাপ দাও। রাজু ঘাবড়ে গেল। তার পকেটে হাত রেখে একটি পুরনো রুমাল পেল। সে আলতো করে সেটা তার কপালে রাখল এবং রক্ত বন্ধ করার জন্য তার হাত দিয়ে হালকা করে চাপ দিল। খুব ভালো করেছ বাচ্চা, শক্ত করে ধরে থেকো। ট্রাক এবড়োখেবড়ো রাস্তা দিয়ে যেতে যেতে জোরে কাঁপছিল। সুনিতাকে এদিক ওদিক গড়িয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য রাজুকে অনেক চেষ্টা করতে হল। তার ঘাম ঝরছিল, কিন্তু সে তার কপাল থেকে হাত সরানোর সাহস পেল না। তার ভয় হচ্ছিল যে যদি সে কিছু ভুল করে তবেই মহিলাটি বাঁচবে না। আন্টি, সাহস রাখুন, আমরা প্রায় হাসপাতালে পৌঁছে গেছি। কিন্তু সুনিতা শুধু একটি ক্ষীণ শ্বাস নিল এবং আর কিছু বলল না। সে আরও ঘাবড়ে গেল, কিন্তু তার হৃদয়ের গভীরে সে নিজেকে বলল যে সে হাল ছাড়তে পারে না। সে কথা দিয়েছিল যে সে তাকে ছাড়বে না। সামনে গভীর অন্ধকারে নিয়ন আলোকের একটি রেখা দেখা গেল। হাসপাতাল। সুখরাম জোরে ব্রেক করল। ট্রাক একটি তীক্ষ্ণ আওয়াজ করে হাসপাতালের গেটের ঠিক সামনে থেমে গেল। চিকিৎসা কর্মীরা সঙ্গে সঙ্গে একটি স্ট্রেচার নিয়ে বাইরে ছুটে এলো। মাথায় আঘাত, অনেক রক্তক্ষরণ হয়েছে, সুখরাম চিৎকার করল। দুজন ডাক্তার দ্রুত সুনিতাকে নামালো। রাজুও দ্রুত নিচে লাফিয়ে নামল, কিন্তু তাকে থামিয়ে দেওয়া হলো। আমি কি তার সাথে ভেতরে যেতে পারি? রাজু কাঁপা গলায় জিজ্ঞেস করল। একজন ডাক্তার তার দিকে তাকালেন। একটি পাতলা, নোংরা ছেলেকে দেখে তিনি কিছুটা অবাক হলেন, কিন্তু তার চোখে দৃঢ় সংকল্প ছিল। তোমাকে বাইরে অপেক্ষা করতে হবে, কিন্তু তুমি খুব ভালো কাজ করেছ। রাজু স্থির দাঁড়িয়ে রইল। জরুরি কক্ষের দরজাটিকে ধীরে ধীরে বন্ধ হতে দেখল। সে জানত না যে এরপর কি হবে, কিন্তু তার শুধু একটি ইচ্ছা ছিল, ঈশ্বর করুন সে যেন ঠিক হয়ে যায়।
জরুরি কক্ষের দরজা সশব্দে বন্ধ হয়ে গেল, যা রাজুকে হাসপাতালের লম্বা ঠান্ডা করিডোরে একা ফেলে গেল। চারপাশের পরিবেশ একটি ভয়ঙ্কর নীরবতায় ডুবেছিল। সে দূর থেকে প্রতিধ্বনিত হওয়া ঘোষণার আওয়াজ, ডাক্তারদের দ্রুত পায়ের আওয়াজ শুনতে পারছিল, কিন্তু সবকিছু অপরিচিত লাগছিল। সে শুধু একটিই কথা ভাবছিল, সে কি বাঁচতে পারবে? রাজু তার মুঠি এত জোরে বাঁধল যে তার নখগুলো তার হাতের তালুতে গেঁথে গেল। সে এমন জায়গার অভ্যস্ত ছিল না। অ্যান্টিসেপটিকের গন্ধ, সাদা ঝাপসা আলো তাকে কিছুটা হতবাক এবং অস্থির করে তুলল। সে কখনো ভাবেনি যে একদিন সে কোনো অপরিচিতের ভাগ্যের জন্য অপেক্ষা করতে করতে হাসপাতালে বসে থাকবে। তুমি খুব ভালো কাজ করেছ বাচ্চা। সুখরামের গভীর উষ্ণ কণ্ঠস্বর রাজুকে তার ভাবনা থেকে বের করে আনল। সুখরাম সুনিতাকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই তার পাশে দাঁড়িয়েছিল। সে বেশি কিছু বলেনি, কিন্তু তার বড় হাত রাজুর কাঁধে একটি শক্ত সমর্থনের মতো ছিল। কিন্তু আমার ভয় হচ্ছে যে সে না বাঁচলে। রাজু ধীরে ধীরে কাঁপা গলায় বলল, সে তোমার ভাবনার চেয়ে বেশি শক্তিশালী। আমাদের কাজ ডাক্তারদের ওপর ছেড়ে দেওয়া উচিত। রাজু মাথা নিচু করল, তার ঠোঁট শক্ত করে চেপে ধরল। সে এটি বিশ্বাস করতে চাইছিল, কিন্তু সে তার হৃদয়ে চেপে থাকা ভয়কে আটকাতে পারছিল না। সময় খুব ধীরে ধীরে কাটছিল। 1 ঘণ্টা, তারপর 2, তারপর 3। রাজু তখনও সেই শক্ত চেয়ারে চুপচাপ বসেছিল। তার চোখ জরুরি কক্ষের দরজা থেকে সরছিল না। সুখরামকে গ্রামে ফিরে যেতে হতো, কিন্তু যাওয়ার আগে সে রাজুর হাতে কিছু খোলা টাকা ধরিয়ে দিল। বাচ্চা, এটা রাখো, পরে কিছু খেয়ে নিও। রাজু প্রত্যাখ্যান করল, আমার খিদে নেই। সুখরাম একটি লম্বা শ্বাস নিল, তাকে আর চাপ দিল না। কিছু হলে আমাকে ফোন করো, ওখানে বসে বসে সাহস হারিও না। তারপর সে ঘুরে চলে গেল। রাজুকে হাসপাতালের করিডোরে একা ফেলে গেল, যেখানে কেবল নার্সদের দ্রুত পদক্ষেপ আর রোগীর আত্মীয়দের ফিসফিসানি ছিল। রাজু রক্তে সানা রুমালটি শক্ত করে ধরে রাখল। তার চোখ তখনও জরুরি কক্ষের দিকে ছিল, যেন যদি সে এক মুহূর্তের জন্য চোখ সরায় তবে সবচেয়ে খারাপটা হয়ে যাবে। সে সেই মহিলাটির জ্ঞান না ফেরার দৃশ্য কল্পনা করার সাহস পেল না। প্রায় 4 ঘণ্টা পর জরুরি কক্ষের দরজা খুলল। রাজু সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল। তার চোখ আশায় ভরে উঠল। একজন মাঝবয়সী ডাক্তার বাইরে এলেন, ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তার মুখ খুব বেশি চিন্তিত ছিল না। রাজু তার থুতু গিলল। তার হৃদয় এত জোরে ধরফর করছিল যেন তা ফেটে যাবে। তিনি কেমন আছেন? ডাক্তার তার মাস্ক সরালেন। তাকে দেখে অবাক হলেন যে একজন পাতলা, নোংরা পোশাকের ছেলে কয়েক ঘণ্টা ধরে নড়াচড়া না করে অপেক্ষা করছিল। রোগী এখন বিপদমুক্ত। রাজু স্বস্তির নিঃশ্বাস নিল। তার হাঁটু গত কিছু সময়ের চাপের কারণে প্রায় ভেঙে পড়ার মতো হয়েছিল, কিন্তু অনেক রক্তক্ষরণ এবং মাথায় আঘাত লাগার কারণে তার সুস্থ হতে সময় লাগবে। সে এখনও পুরোপুরি জ্ঞান ফিরে পায়নি। রাজু মাথা নাড়াল। আমি কি তার সাথে দেখা করতে পারি? ডাক্তার তার দিকে তাকালেন। তার চোখে একটু নম্রতা এলো। তুমি কি তার পরিবারের লোক? রাজু থেমে গেল। সে জানত না যে কি উত্তর দেবে। না, কিন্তু আমি তাকে এখানে এনেছিলাম। ডাক্তার এক মুহূর্তের জন্য চুপ থাকলেন, তারপর মাথা নাড়ালেন। ঠিক আছে, কিন্তু তুমি শুধু অল্প সময়ের জন্য যেতে পারবে। শান্ত থাকবে। রাজু আনন্দে মাথা নিচু করে ডাক্তারকে ধন্যবাদ দিল এবং একজন নার্সের পিছনে ঘরে চলে গেল। ঘরের ভেতরে একটি ভয়ঙ্কর শান্তি বিরাজ করছিল। ঘরটি হালকা হলুদ আলোয় ঢাকা ছিল। ঘরের মাঝখানে একটি বিছানা ছিল, যার ওপর সেই মহিলাটি শুয়েছিলেন যাকে রাজু বাঁচিয়েছিল। এখন সে তাকে ভালোভাবে দেখতে পারছিল। প্রায় 30 বছরের বেশি বয়সী একজন মহিলা, যার মুখ ফ্যাকাশে ছিল কিন্তু এখনও তীক্ষ্ণ মুখাবয়ব ছিল। তার হালকা কোঁকড়া চুল 2 দিকে ছড়ানো ছিল। কপালে এখনও একটি সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল। তার ঠোঁট শুকনো এবং ফাটা ছিল। হাত বিছানার ওপর খোলা পড়েছিল। তাকে দেখে রাজুর একটি অদ্ভুত পরিচয়বোধ হল। সে জানত না যে সে কে, কোথা থেকে এসেছে, কিন্তু একটি জিনিস সে নিশ্চিতভাবে জানত, এই মহিলাটি তার মতো গরিব জীবন থেকে ছিল না। সে বিছানার পাশে বসল, চুপচাপ তাকে দেখতে লাগল। হঠাৎ তার আঙুলটি একটু নড়ে উঠল। রাজু চমকে গেল এবং ওপরে তাকাল। তার চোখ ধীরে ধীরে খুলল। প্রথমে সে বিভ্রান্ত লাগছিল, কিন্তু যখন তার দৃষ্টি রাজুর ওপর পড়ল তখন সে ধীরে করে তার ভ্রু কুঁচকে গেল। তুমি কে? তার কণ্ঠস্বর কর্কশ এবং এত দুর্বল ছিল যে প্রায় শোনা যাচ্ছিল না। রাজু তার ঠোঁট কামড়াল এবং ধীরে করে বলল, আমি রাজু, যে আপনাকে খেতে খুঁজে পেয়েছিল। আমি আপনাকে এখানে এনেছি। এক মুহূর্তের নীরবতার পর তার চোখ নরম হয়ে গেল। ধন্যবাদ বাচ্চা।
রাজু বিভ্রান্ত হয়ে গেল। সে কোনো বড় মানুষের কাছ থেকে ধন্যবাদ শোনার অভ্যস্ত ছিল না। কিছু মনে করবেন না, আমি শুধু সেটাই করেছি যা আমি করতে পারতাম। একটি দুর্বল হাসি তার ঠোঁটে এলো, কিন্তু ক্লান্তি তাকে দ্রুত ঘুমে টেনে নিল। রাজু সেখানেই বসে রইল, তার প্রতিটি শ্বাস দেখতে লাগল। সে জানত না যে সে তার প্রতি এত দায়িত্ব কেন অনুভব করছিল, কিন্তু একটি জিনিস সে নিশ্চিতভাবে জানত, যতক্ষণ না সে জানতে পারছে যে সে সত্যিই সুস্থ, সে যেতে পারে না। এবং সেই মুহূর্তে রাজু নিজের কাছে প্রতিজ্ঞা করল, যা কিছুই ঘটুক না কেন সে তাকে একা ছাড়বে না। সেই রাতে সে বিছানার পাশে বসে রইল, নড়াচড়া না করে। সে জানত না যে এই ছোট সিদ্ধান্তটি তার জীবন চিরতরে বদলে দেবে। হাসপাতালের ঘরে হলুদ ঝাপসা আলো বিছানায় শুয়ে থাকা মহিলাটির ক্লান্ত কিন্তু সুন্দর মুখের ওপর পড়ছিল। ঘরে শান্তি বিরাজ করছিল, শুধু হার্ট মনিটরের নিয়মিত বিপ বিপ আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। রাজু তখনও সেখানেই বসেছিল, তার হাতগুলো একসঙ্গে বাঁধা ছিল। তার চোখ সেই মহিলাটি থেকে সরছিল না। সে জানত না যে সে তার এত চিন্তা কেন করছিল, হয়তো দায়িত্ববোধের কারণে, অথবা হয়তো সে অনুভব করেছিল যে তার মধ্যে খুব বিশেষ কিছু আছে। সে ভাবছিল সে কে, এই গরিব গ্রামীণ এলাকায় তার সাথে দুর্ঘটনা কেন ঘটল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুর্ঘটনার পর তার জীবন কিভাবে পরিবর্তন হবে। রাজু চেয়ারে তার হাঁটু ওপরে তুলে নিল, তার থুতনি তার বাহুতে রাখল। হাসপাতালের জানালার বাইরে অন্ধকার ছেয়ে গিয়েছিল, কিন্তু তার একটুও ঘুম আসছিল না। সে আগেও অনেক রাত জেগে কাটিয়েছে, কিন্তু কখনো কোনো অপরিচিতের জন্য নয়। পরের দিন সকালে রাজু তখনও চেয়ারে বসেছিল, ঘুমের অভাবে তার চোখ জ্বলছিল। ঘরের দরজা ধীরে ধীরে খুলল। একজন নার্স ভেতরে এলো। তাকে এখনও সেখানে বসে থাকতে দেখে সে চমকে গেল। তুমি এখনও বাড়ি যাওনি? তার কণ্ঠে একটু বকুনি ছিল, কিন্তু একই সাথে সহানুভূতিও ছিল। রাজু তার চোখ ডলল এবং মাথা নাড়াল। আমি দেখতে চেয়েছিলাম যে সে কেমন আছে। নার্সটি আলতো করে হাসল, কিন্তু কিছু বলল না। সে রোগীর হৃৎস্পন্দন এবং অন্যান্য লক্ষণ পরীক্ষা করল এবং চুপচাপ চলে গেল। প্রায় আধ ঘণ্টা পর বিছানায় শুয়ে থাকা মহিলাটি ধীরে ধীরে নড়লেন। রাজু সোজা হয়ে বসল, তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি ধীরে ধীরে তার চোখ খুললেন, আলোর সাথে মানিয়ে নিতে কয়েকবার পলক ফেললেন। কিছুক্ষণ পর তার দৃষ্টি রাজুর ওপর পড়ল। তিনি ভ্রু কুঁচকে গেলেন, মনে হচ্ছিল যে তিনি এখনও তাকে মনে করতে পারছেন না। আমি রাজু। রাজু একটু ইতস্তত করে ধীরে করে হাসল। আমি রাজু, আমি গতকাল রাতে আপনাকে এখানে নিয়ে এসেছিলাম। মহিলাটি এক মুহূর্তের জন্য চুপ থাকলেন, যেন স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসছে। তার চোখে একটু আবেগের ভাব এলো। তুমি কালকের সেই ছেলেটা? তিনি একটি গভীর শ্বাস নিলেন, ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আপনি বিশ্রাম করুন। তিনি ধীরে করে মাথা নাড়ালেন। তার চোখ রাজু থেকে সরছিল না। তুমি সারা রাত এখানেই ছিলে? রাজু মুখ নিচু করল এবং ধীরে করে মাথা নাড়াল। আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম যে আপনি ঠিক আছেন। মহিলাটি চুপ থাকলেন, তার চোখে কৃতজ্ঞতা ছিল, কিন্তু তার চেয়েও বেশি কিছু ছিল, একটি কৌতূহল, এই ছেলেটি সম্পর্কে একটি অদ্ভুত অনুভূতি। তিনি কখনো এত দয়ালু বাচ্চা দেখেননি। কিছুক্ষণ পর ডাক্তার তার অবস্থা পরীক্ষা করতে এলেন। তিনি ভালো হচ্ছিলেন, কিন্তু তার আঘাত সারানোর জন্য আরও বিশ্রামের দরকার ছিল। তিনি ধীরে করে মাথা নাড়ালেন, কিন্তু তার চোখ দ্রুত রাজুর দিকে ঘুরল। এই ছেলেটিকে? ডাক্তার রাজুর দিকে তাকালেন, তাকে এখনও সেখানে দেখে একটু অবাক হলেন। এই ছেলেটি আপনাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। তার মতে আপনি রাস্তায় দুর্ঘটনায় আহত হয়েছেন এবং খেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছেন। তিনি চোখ বন্ধ করলেন, ধীরে করে একটি লম্বা শ্বাস নিলেন। কিছু স্মৃতি ধীরে ধীরে তার মাথায় ফিরে আসতে লাগল। গাড়ি নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি, জোরে ধাক্কা এবং তার অন্ধকার। কিন্তু এখনও অনেক কিছু অস্পষ্ট ছিল। তুমি কি আমার গাড়িটা কোথাও দেখেছ? রাজু মাথা নাড়াল। না, যখন আমি সেখানে পৌঁছালাম তখন শুধু আপনি সেখানে শুয়েছিলেন। তিনি ধীরে করে ভ্রু কুঁচকে গেলেন। তার গাড়ি কেন গায়েব হল? তার হৃদয়ে একটি অস্বস্তির অনুভূতি উঠল, কিন্তু এই মুহূর্তে তিনি চিন্তা করার জন্য খুব দুর্বল ছিলেন। ডাক্তার চলে যাওয়ার পর রাজু কিছুক্ষণ আরও বসে রইল। তারপর ইতস্তত করে তাকে দেখল। আপনার কি খিদে পেয়েছে? তিনি ছেলেটির দিকে তাকালেন, তার চোখে একটু বিস্ময় ছিল। হ্যাঁ, একটু খিদে পেয়েছে, কিন্তু আমার কাছে খাওয়ার মতো কিছু নেই। রাজু তার হাত দেখল, তার কাছে এখনও কিছু টাকা ছিল, যা সুখরাম তাকে গত রাতে দিয়েছিল। আমি আপনার জন্য খাবার আনতে যাচ্ছি, আপনি শুধু কিছুক্ষণ অপেক্ষা করুন। তার কিছু বলার আগেই রাজু ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল।
তার কাছে বেশি টাকা ছিল না, কিন্তু সেই সামান্য টাকা দিয়ে সে তার জন্য এক বাটি গরম খিচুড়ি কিনতে পারত। প্রায় 15 মিনিট পর রাজু একটি গরম খিচুড়ির প্যাকেট নিয়ে ফিরে এলো। এই নিন, এটা খেয়ে নিন, আপনি শক্তি পাবেন। তিনি চমকে গেলেন। শেষবার কখন কেউ তার জন্য এত আন্তরিক মন নিয়ে খাবার কিনেছিল? তোমাকে এটা করার দরকার ছিল না। রাজু ধীরে করে হাসল। কিছু মনে করবেন না, আমার খিদে নেই, আপনি খেয়ে নিন। তিনি আর কিছু বললেন না, চুপচাপ খিচুড়ির বাটিটা নিলেন। প্রতিটি গরম চামচ তার গলা দিয়ে নামতেই তার কিছু খুব অদ্ভুত মনে হচ্ছিল। একটি নিরাপত্তার অনুভূতি, এমন কিছু যা পরিবারের মতো লাগছিল। খাওয়ার পর সুনিতা রাজুকে অনেকক্ষণ ধরে দেখলেন। তোমার এখন এখানে থাকার দরকার নেই, আমি ঠিক আছি। রাজু এক মুহূর্তের জন্য চুপ থাকল, তারপর ধীরে করে বলল, কিন্তু আমি নিশ্চিত হতে চাই যে আপনি ঠিক আছেন। আপনার কি এখানে কোনো আত্মীয় নেই? সুনিতা একটু চমকে গেলেন। সেই প্রশ্নটি তাকে মনে করিয়ে দিল যে তিনি কি হারিয়েছেন। তিনি একটি ফ্যাকাশে হাসি হাসলেন, তার চোখ দূরে দেখছিল। না, আমি একা। রাজু তার ঠোঁট কামড়াল। সে সেই অনুভূতিটি বুঝত, কেউ না থাকার অনুভূতি, যার ওপর আপনি ভরসা করতে পারেন। কেউ আর কিছু বলল না, কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা দুজনেই একটি অদৃশ্য বন্ধন অনুভব করল, যা ধীরে ধীরে তৈরি হচ্ছিল। হয়তো এই সাক্ষাৎ কোনো সম্ভাবনা ছিল না। হাসপাতালে একটি দীর্ঘ রাতের পর রাজু কেবল ঘুমের অভাবের কারণেই ক্লান্ত অনুভব করছিল না, বরং তার মনে একটি অদ্ভুত অনুভূতিও ছিল। সুনিতার মতো একজন মহিলা কেন এই গরিব গ্রামীণ এলাকায় দুর্ঘটনায় পড়লেন? সে এই জায়গার ছিল না, রাজু এ ব্যাপারে নিশ্চিত ছিল। তার পোশাক থেকে, তার হাবভাব থেকে রাজু বুঝতে পারছিল যে তিনি এমন একটি জীবনযাপন করেছেন যা এখানকার পরিশ্রমী মানুষদের জীবন থেকে খুব আলাদা ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার গাড়ি কোথায় ছিল? রাজুর এখনও পরিষ্কার মনে ছিল, সেই দিন যখন সে সুনিতাকে পেয়েছিল তখন আশেপাশে কোনো গাড়ি দুর্ঘটনার কোনো চিহ্ন ছিল না। কোনো উল্টানো গাড়ি নেই, কোনো ভাঙা কাঁচ বা বডির টুকরো নেই। শুধু একজন মহিলা জনশূন্য ক্ষেতের মাঝখানে পড়েছিল। এটা যুক্তিযুক্ত ছিল না। রাজু ভ্রু কুঁচকে গেল। এমন কিছু ঘটেছিল যা সে এখনও জানত না। সেই সকালে সুনিতার নাস্তা খাওয়ার পর রাজু বিছানার পাশে চেয়ারে বসল। আপনার কি মনে আছে যে কি হয়েছিল? সুনিতা রাজুর দিকে তাকালেন। তার চোখে একটি চিন্তাশীল ঝলক ছিল। একটু একটু তিনি ধীরে করে বললেন, আমার মনে আছে যে আমি গাড়ি চালাচ্ছিলাম, তারপর মনে হলো যেন গাড়ি নিয়ন্ত্রণ হারালো, এবং তারপর আমার আর কিছু মনে নেই। রাজু সেই উত্তরে খুব বেশি বিশ্বাস করল না। কিছু একটা ভুল ছিল। কিন্তু আপনার গাড়ি কোথায়? সুনিতা চমকে গেলেন। হয়তো তিনি এই বিষয়ে ভাবেননি। ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। আমারও জানা নেই। তার কণ্ঠস্বর নিচু হয়ে গেল। হয়তো কেউ সেটা নিয়ে গেছে। কিন্তু যদি কেউ গাড়ি নিয়ে যায়, তবে তারা আপনাকে কেন বাঁচালো না? রাজু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল। সুনিতা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। রাজু তাকে মনোযোগ দিয়ে দেখল। মনে হচ্ছিল যে তিনি কিছু লুকোচ্ছেন। কিছুক্ষণের নীরবতার পর তিনি একটি গভীর শ্বাস নিলেন। তার সামনে বসে থাকা ছেলেটির দিকে তাকালেন। তুমি এই দুর্ঘটনা সম্পর্কে কি ভাবছ? রাজু উত্তর দেওয়ার আগে তার ঠোঁট চেপে ধরল। চিন্তা করল। আমার মনে হয় যে এটা শুধু একটি দুর্ঘটনা হতে পারে না। সুনিতা তার চোখ কুঁচকে গেলেন। প্রথমত তিনি সেই কথাটি উড়িয়ে দেওয়ার কথা ভাবলেন, কিন্তু ছেলেটির যুক্তিতে অবাক হলেন। তোমার মনে হয় যে কেউ এটা ইচ্ছাকৃতভাবে করেছে? রাজু চুপ থাকল। সে নিশ্চিত ছিল না, কিন্তু সে একটি জিনিস জানত, কিছুই কাকতালীয় ছিল না। সেই দুপুরে রাজু কিছু খাবার কেনার জন্য অল্প সময়ের জন্য হাসপাতাল থেকে বের হল। যখন সে ফিরে এলো তখন একটি অপরিচিত লোক ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। সে একটি জমকালো কালো স্যুট পরেছিল, কিন্তু তার মুখে কিছু একটা ভয়ঙ্কর ছিল। রাজু সাথে সাথে থেমে গেল। তার অন্তরাত্মা তাকে বলল যে কিছু একটা গণ্ডগোল আছে। সেই লোকটি ধীরে করে দরজায় টোকা দিল এবং ঘরের ভেতরে চলে গেল। রাজু তাড়াতাড়ি একটি কোণে লুকিয়ে গেল, চুপচাপ দেখতে রইল। সুনিতাজি, তার কণ্ঠস্বর গভীর ছিল, কিন্তু তাতে সামান্য শীতলতা ছিল। ভাবিনি যে আপনি এখনও বেঁচে থাকবেন। রাজু চমকে গেল। এই বাক্যটি একটি হুমকির মতো লাগছিল। ঘরের ভেতরে সুনিতা সেই লোকটিকে দেখল। তার চোখে সতর্কতা ছিল। আপনি এখানে কি করছেন? আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম যে আপনি কিছু ভুল না বলেন। এটি কোনো সাধারণ রোগীকে দেখতে আসা লোকের বলার ধরন ছিল না। রাজু তার মুঠি বেঁধে নিল। প্রতিটি শব্দ পরিষ্কারভাবে শোনার চেষ্টা করছিল। লোকটি ঝুঁকে পড়ল। তার কণ্ঠস্বর আরও নিচু হয়ে গেল। আপনি জানেন যে আমরা এই বিষয়টিকে আরও জটিল করতে চাই না।
যদি আপনি বুদ্ধিমান হন তবে যা ঘটেছে তা ভুলে যান। সুনিতা তার ঠোঁট কামড়াল। তার হাত চাদর শক্ত করে ধরেছিল। আমি জানি না আপনি কি বিষয়ে কথা বলছেন। লোকটি ধীরে করে হাসল, কিন্তু তার হাসিতে কোনো আন্তরিকতা ছিল না। ভালো, এভাবেই থাকুন, এবং মনে রাখবেন সে তার দিকে ঝুঁকে গেল। একটি বাক্য ফিসফিস করে বলল, যা রাজু শুনতে পারল না। তারপর সে উঠে দাঁড়ালো এবং পিছনে না ফিরে ঘর থেকে বেরিয়ে গেল। রাজু তাড়াতাড়ি কোণে লুকিয়ে গেল, তার শ্বাস চেপে ধরে। লোকটি তার পাশ দিয়ে চলে গেল তার উপস্থিতি অনুভব না করেই। রাজু তার চলে যাওয়ার অপেক্ষা করল এবং তারপর সাথে সাথে ঘরে দৌড়ে গেল। আন্টি, সে কে ছিল? সুনিতা চমকে গেলেন, কিন্তু দ্রুত নিজেকে শান্ত করে নিলেন। তোমাদের এই বিষয়ে জড়ানো উচিত না, রাজু। কিন্তু রাজু এটিকে উপেক্ষা করতে পারল না। সে আপনাকে হুমকি দিল, আমি শুনেছি। সুনিতা তার ঠোঁট কামড়াল। তার চোখে চিন্তা ভরা ছিল। তিনি জানতেন যে এই ছেলেটিকে ঠকানো সহজ হবে না। তুমি শুধু একটি বাচ্চা রাজু, তোমার এই বিষয়ে জড়িয়ে পড়ার দরকার নেই। কিন্তু আপনি আমাকে একটি উদ্দেশ্যহীন জীবন থেকে বাঁচিয়েছেন। আমি আপনাকে বিপদে দেখে কিছু করতে পারি না। রাজুর কথাগুলো সুনিতাকে চমকে দিল। তিনি ছেলেটির দিকে তাকালেন এবং তার জীবনে প্রথমবারের মতো তার মনে হল যে কেউ সত্যিই তার জন্য এত আন্তরিকভাবে চিন্তা করে। কিছুক্ষণ পর তিনি ধীরে করে একটি লম্বা শ্বাস নিলেন। তার চোখ দূরে দেখছিল। রাজু, তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? রাজু থেমে গেল, তারপর ধীরে করে মাথা নাড়াল। হয়তো কিছু জিনিস অপ্রত্যাশিত মানুষকে যুক্ত করার জন্যই হয়। সুনিতা ফ্যাকাশে হাসলেন, কিন্তু তার চোখে আগের চেয়ে সামান্য বেশি আন্তরিকতা ছিল। তুমি সত্যিই একটি বিশেষ ছেলে রাজু। রাজু কিছু বলল না, কিন্তু তার হৃদয়ে সে জানত যে তাদের দুজনের জীবন এই মুহূর্ত থেকে একে অপরের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। যদিও সে জানত না যে সুনিতার ওপর কোন রহস্য ঝুলছে, কিন্তু সে তাকে একা এর মোকাবিলা করতে দেবে না। রাজু সেই অচেনা লোকটিকে ভুলতে পারছিল না, যে সকালে হাসপাতালের ঘরে এসেছিল। তার কথা বলার ধরন, হুমকির সুর এবং অহংকারী মনোভাব তাকে অস্থির করে তুলেছিল। সে কে ছিল? সে সুনিতাকে কেন জানত? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে কেন তাকে ভয় পাচ্ছিল? রাজু সুনিতার দিকে তাকাল। তার মুখে কোনো জীবন ছিল না, যেন তাকে সেই স্মৃতিগুলোতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যা সে ভুলতে চেষ্টা করছিল। আপনি সেই লোকটিকে জানেন, তাই না? সুনিতা চমকে গেলেন, কিন্তু তিনি দ্রুত নিজেকে শান্ত করে নিলেন। রাজু, এটা তোমার কোনো বিষয় না। রাজু ভ্রু কুঁচকে গেল, তার কণ্ঠস্বর আরও শক্তিশালী হয়ে গেল। কিন্তু সে খুব অদ্ভুত কথা বলল। সে বলল, ভাবিনি যে আপনি এখনও বেঁচে থাকবেন। এর মানে কি? আপনার দুর্ঘটনা কি শুধু একটি সংযোগ ছিল না? সুনিতা চুপ হয়ে গেলেন, তার চোখ জানালার বাইরে দেখছিল। সন্ধ্যার হলুদ রোদ দূর রাস্তায় পড়ছিল, কিন্তু তার হৃদয়ে কালো মেঘের আকাশ ছিল। তুমি কি সত্যিটা জানতে চাও? রাজু সঙ্গে সঙ্গে মাথা নাড়াল। সুনিতা ধীরে করে একটি লম্বা শ্বাস নিলেন এবং বলতে শুরু করলেন। সুনিতা মূলত আর্থিক ক্ষেত্রে একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি একসময় একটি বড় বিনিয়োগ তহবিলের নেতৃত্ব দিতেন, যা শত শত কোটি টাকা পরিচালনা করত। তার জীবন একসময় জমকালো পার্টি, শক্তিশালী সম্পর্ক এবং একটি প্রশংসনীয় কেরিয়ারের সাথে একটি চমৎকার স্বপ্ন ছিল। কিন্তু ৩ বছর আগে সবকিছু বদলে গেল। আমাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। সুনিতার কণ্ঠস্বর নিচু ছিল, কিন্তু প্রতিটি শব্দ ভারী ছিল। রাজু কোনো বাধা না দিয়ে শুনল। ৩ বছর আগে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তি, যার ওপর তিনি সবচেয়ে বেশি ভরসা করতেন, তাকে ধোঁকা দিয়েছিল। সে একটি দলের সাথে যোগ দিয়ে আর্থিক লেনদেনে কারসাজি করল, যার ফলে সুনিতা একটি আর্থিক কেলেঙ্কারির জন্য প্রধান দায়ী হয়ে গেলেন। তাকে সঙ্গে সঙ্গে কোম্পানি থেকে বরখাস্ত করা হলো, মিডিয়া দ্বারা তাকে বদনাম করা হলো, এবং যারা একসময় তার আশেপাশে থাকত তারা মিথ্যা গুজব ছড়ালো। যারা একসময় তার প্রশংসা করত তারা মুখ ফিরিয়ে নিল। বন্ধুরা দূরে চলে গেল, এমনকি তার পরিবারও তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইত না। কিন্তু সুনিতা হার মানেননি। তিনি প্রমাণ সংগ্রহ করলেন, সত্যকে সামনে আনার সিদ্ধান্ত নিলেন, এবং এই কারণেই তার পিছু নেওয়া হচ্ছিল। আজকের লোকটি তাদের মধ্যে একজন ছিল, সুনিতা বললেন। তার কণ্ঠস্বর আরও গভীর হয়ে গেল। রাজু হতবাক হয়ে গেল। আপনার মানে কি কেউ আপনাকে মারতে চায়? সুনিতা এই কথা অস্বীকার করলেন না, যা রাজুকে তাপিয়ে দিল। তারা চায় যে আমি চুপ হয়ে যাই, তারা চায় যে আমি গায়েব হয়ে যাই। তার কথাগুলো রাজুর মেরুদণ্ডে কাঁপুনি দিল। তাহলে আপনার দুর্ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না। সুনিতা ধীরে করে চোখ বন্ধ করলেন এবং মাথা নাড়ালেন। আমার ঠিকভাবে মনে নেই যে ধাক্কার আগে কি হয়েছিল, কিন্তু আমি একটি কথা নিশ্চিতভাবে জানি, এটি কোনো সাধারণ ঘটনা ছিল না। রাজু তার মুঠি বাঁধল।
সে বিশ্বাস করতে পারছিল না যে সুনিতা, যার সাথে সে মাত্র একদিন আগে দেখা করেছিল, একটি এত বিপজ্জনক ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিল। তো এখন আপনি কি করতে চলেছেন? সুনিতা একটু হাসলেন, কিন্তু তার চোখে দুর্বলতা নয়, বরং একটি দৃঢ় সংকল্প ছিল। আমি থামব না। আমি এই দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম, এর মানে হল ভাগ্য এখনও চায় না যে আমি হার মানি। রাজু একটি গভীর শ্বাস নিল। যদিও সে পুরোপুরি বুঝতে পারছিল না যে সে কিসের মুখোমুখি হচ্ছে, তাকে তার ওপর গর্ব অনুভব হল। কিন্তু এখন আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। সুনিতা মাথা নাড়ালেন। তিনি জানতেন, কিন্তু তার কিছু সময়ের জন্য থাকার জন্য একটি নিরাপদ জায়গার দরকার ছিল। রাজু এক মুহূর্তের জন্য ভাবল, একটি নিরাপদ জায়গা। হঠাৎ তার গ্রামের কথা মনে পড়ল। আপনি আমার গ্রামে আসতে পারেন। সুনিতা অবাক হলেন। তিনি ছেলেটির দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন। কিন্তু যদি তারা আমাকে সেখানে খুঁজে পায়, তবে তাতে তোমার বিপদ হবে। রাজু সঙ্গে সঙ্গে মাথা নাড়াল। আমার মতো ছোট গ্রামের কাউকে কেউ পাত্তা দেয় না। তারা ভাববে না যে আপনি সেখানে লুকিয়ে আছেন। সুনিতা এক মুহূর্তের জন্য চিন্তা করলেন, তারপর ধীরে করে মাথা নাড়ালেন। তুমি নিশ্চিত? রাজু তার ঠোঁট কামড়াল এবং জোরে লাথা নাড়াল। নিশ্চিত। আমি আপনাকে একা এই সবের মোকাবেলা করতে দিতে পারি না। সুনিতা ধীরে করে একটি লম্বা শ্বাস নিলেন, কিন্তু হয়তো তার হৃদয়ে তার একটু হালকা লাগল। হয়তো বহু বছরে প্রথমবারের মতো তাকে একা লড়াই করতে হচ্ছে না। পরের দিন সকালে যখন সূর্যের রশ্মি হাসপাতালের জানালা থেকে ঝোঁকে আসছিল, রাজু সুনিতার ঘরের দরজার সামনে উপস্থিত ছিল। সে সারা রাত ঘুমাতে পারেনি। তার মন অস্থির এবং চিন্তিত ছিল। তিনি এখানে বেশি দিন থাকতে পারবেন না। যখন রাজু ভেতরে গেল, সুনিতা প্রস্তুত ছিলেন। তিনি একটি সাধারণ শার্ট পরেছিলেন, চুল পিছনে বাঁধা ছিল, কিন্তু এখনও তার মধ্যে এমন একজন মহিলার শক্তি ঝলকাচ্ছিল যিনি ক্ষমতার অভ্যস্ত। আমরা এখন চলি? রাজু ধীরে করে জিজ্ঞেস করল। সুনিতা মাথা নাড়ালেন, কিন্তু তিনি ইতস্তত করছিলেন। তুমি নিশ্চিত? যদি তুমি আমার সাথে যাও, তবে তোমারও বিপদ হবে। রাজু তার ঠোঁট কামড়াল এবং জোরে মাথা নাড়াল। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আপনি এখানে বেশি দিন থাকতে পারবেন না। তারা আবার আসবে। মনে হচ্ছিল যে আর কোনো বিকল্প নেই। সুনিতা ধীরে করে একটি লম্বা শ্বাস নিলেন এবং বিছানার পাশে রাখা তার ছোট ব্যাগটি তুলে নিলেন। ঠিক আছে, চলো যাওয়া যাক। দুজনে সাবধানে ঘর থেকে বেরিয়ে এলো। রাজু সবসময় তার চারপাশে দেখছিল। তার ভয় হচ্ছিল যে কেউ তাদের পিছু নিচ্ছে। হাসপাতালের গেট থেকে বাইরে বেরিয়ে আসার সাথে সাথে রাজু সঙ্গে সঙ্গে সুনিতাকে একটি ছোট গলিতে নিয়ে গেল। সে গত রাত থেকেই একটি পরিকল্পনা তৈরি করে নিয়েছিল। আমরা বড় রাস্তা দিয়ে যেতে পারি না। তারা এখনও এই এলাকার নজরদারি করছে। আমরা প্রধান বাসস্ট্যান্ড থেকে বাস ধরতে পারি না। তারা সেখানে নজর রাখছে। রাজু তাড়াতাড়ি বলল, আমি আরেকটি জায়গা জানি যেখান থেকে আমরা গ্রামের জন্য বাস ধরতে পারি। সুনিতা তাকে অবাক হয়ে দেখলেন। এই ছেলেটি তার ভাবনার চেয়ে বেশি সাবধান ছিল। তুমি সত্যি এত দূর পর্যন্ত ভেবেছ? রাজু ধীরে করে হাসল, কিন্তু থামল না। আপনি একা নন যাকে কখনো লুকিয়ে থাকার উপায় খুঁজে বের করতে হয়েছে। প্রায় ২০ মিনিট ধরে ছোট গলিগুলো দিয়ে যাওয়ার পর রাজু এবং সুনিতা একটি জনশূন্য বাস স্টপে পৌঁছালেন, যা প্রধান কেন্দ্র থেকে অনেক দূরে ছিল। একটি পুরনো বাস অপেক্ষা করছিল। রাজু সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারল। সে মদন চাচার বাস ছিল, যে গ্রামবাসীদের একজন পরিচিত ড্রাইভার ছিল। রাজু দৌড়ে গিয়ে মদন চাচার সাথে তাড়াতাড়ি কথা বলল। মদন চাচা, আমাকে গ্রামে যেতে হবে। এই আন্টি আমার সাথে আছেন। মদন সুনিতার দিকে এক মুহূর্তের জন্য তাকালেন, একটু অবাক হলেন, কিন্তু বেশি কিছু জিজ্ঞেস করলেন না। তিনি শুধু মাথা নাড়ালেন এবং দুজনের জন্য দরজা খুলে দিলেন। বাসে উঠে পড়ো, কিন্তু এই যাত্রায় একটু সময় লাগবে, কারণ আমাদের একটি নতুন মেরামত করা রাস্তা থেকে ঘুরে যেতে হবে। কোনো সমস্যা নেই চাচা, রাজু সঙ্গে সঙ্গে বলল। রাজু এবং সুনিতা পেছনের সিটে বসে পড়ল, যাতে তাদের ওপর কারও নজর না পড়ে। যখন বাস চলতে শুরু করল, সুনিতা জানালা দিয়ে বাইরে তাকালেন। তার চোখ এখনও সতর্ক ছিল। তোমার মনে হয় যে তারা আমাদের খুঁজে পাবে? তিনি ধীরে করে জিজ্ঞেস করলেন। রাজু মাথা নাড়াল। কমপক্ষে এত তাড়াতাড়ি তো না। তারা ভাববে না যে আপনি এত তাড়াতাড়ি শহর ছেড়ে দেবেন। সুনিতা ধীরে করে মাথা নাড়ালেন, কিন্তু তিনি এখনও পুরোপুরি আশ্বস্ত ছিলেন না। সবকিছু ঠিক লাগছিল, কিন্তু প্রায় ১ ঘন্টা পর রাজুর অনুভব হতে শুরু করল যে কিছু একটা গণ্ডগোল আছে। বাসের পিছনে একটি কালো গাড়ি দেখা গেল, যা খুব কাছ থেকে পিছু করছিল। রাজুর মনে হল যে তার হৃদয় জোরে ধরফর করছে। আন্টি, সে ধীরে করে বলল, একটি গাড়ি আমাদের পিছু করছে। সুনিতা জানালা দিয়ে পিছনে ঘুরে তাকালেন। তিনি সঙ্গে সঙ্গে চিনতে পারলেন যে সেই গাড়িটি কোনো সাধারণ গাড়ি ছিল না। তারা আমাদের খুঁজে নিয়েছে, তিনি ধীরে করে বললেন, কিন্তু তার কণ্ঠে কোনো ঘাবড়ানোর ভাব ছিল না। রাজু তার মুঠি বাঁধল, চিন্তা করার চেষ্টা করছিল। তারা এই সময় ধরা পড়তে পারে না। আমার কাছে একটি বুদ্ধি আছে, রাজু তাড়াতাড়ি বলল। আমরা পরের স্টপে বাস থেকে নেমে যাব এবং অন্য রাস্তা নেব।
সুনিতা তাকে দেখলেন এবং সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন। বাস একটি ছোট গ্রামীণ বাজারের কাছে একটি ত্রিকোণ মোড়ে থামল। নেমে এসো, রাজু ধীরে করে তার হাত টানল। দুজনে দ্রুত বাস থেকে নেমে গেল, বাজারের ভিড়ে মিশে গেল এবং তারপর একটি ছোট রাস্তায় মোড় নিল যা জঙ্গলের দিকে যাচ্ছিল। দূরে কালো গাড়িটিও থামল। গাড়ি থেকে দুজন লোক নামল এবং চারিদিকে দেখতে লাগল। তারা আমাদের খুঁজছে, রাজু ধীরে করে বলল। তার হৃদয় জোরে জোরে ধরফর করছিল। শান্ত থাকো, সুনিতা ধীরে করে বললেন, কিন্তু তার কণ্ঠে একজন অভিজ্ঞ ব্যক্তির দৃঢ়তা ছিল। দুজনে চুপচাপ একটি ছোট পায়ে চলার পথ দিয়ে চলল যা দূর পর্যন্ত ছড়ানো ক্ষেতগুলোর দিকে যাচ্ছিল। তারা এখনও নিরাপদ ছিল না, কিন্তু কমপক্ষে তারা পিছু নেওয়াদের নজর থেকে বেঁচে গেল। প্রায় 1 ঘন্টা হেঁটে যাওয়ার পর তারা অবশেষে একটি ছোট মাটির রাস্তায় পৌঁছাল যা রাজুর গ্রামের দিকে যাচ্ছিল। যখন সে দূর থেকে ঘরগুলোর ছাদ দেখল, তখন রাজু আগের চেয়ে বেশি স্বস্তি অনুভব করল। আমরা প্রায় পৌঁছে গেছি, সে হাঁপাতে হাঁপাতে এবং হাসতে হাসতে বলল। সুনিতা ধীরে করে মাথা নাড়ালেন। যাত্রার সময় প্রথমবারের মতো তিনি সত্যিই কোনো বিপদ ছাড়াই গভীর শ্বাস নিতে পারলেন। কিন্তু তিনি জানতেন যে সবকিছু এখানেই শেষ হয়নি। এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি, এখনও অনেক বিপদ ঝুলছিল। কিন্তু কমপক্ষে এই সময় তাকে লুকিয়ে থাকার জন্য একটি অস্থায়ী জায়গা পাওয়া গিয়েছিল। সূর্য পশ্চিমের দিকে ঢলে গিয়েছিল যখন রাজু এবং সুনিতা অবশেষে গ্রামে পৌঁছালেন। এবড়ো-খেবড়ো মাটির রাস্তা, কাছাকাছি তৈরি করা খড়ের ছাদ এবং 2 দিকে ছড়ানো ধানক্ষেত এই জায়গাটিকে সেই ব্যস্ত জগৎ থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছিল যার সাথে সুনিতা পরিচিত ছিলেন। যদিও তিনি সবচেয়ে জমকালো জায়গাগুলোতে গেছেন, শহরের কেন্দ্রে একটি পেন্টহাউসে থেকেছেন, কিন্তু বহু বছরে প্রথমবারের মতো তিনি এত শান্তি অনুভব করলেন। রাজু তাকে সরু গলি দিয়ে নিয়ে গেল, কিছু সবজির ক্ষেতের চারপাশে ঘোরে এবং তারপর একটি ছোট রাস্তায় মোড় নিল যার ছাদের ওপর ছায়া ছিল। আমার বাড়ি এখানেই। তারা একটি ছোট একতলা বাড়ির সামনে থামল যার ছাদের টাইলসগুলো পুরনো ছিল, দেয়ালে সময়ের চিহ্ন ছিল। উঠোনে একটি বড় আম গাছ ছিল যার পাশে একটি পুরনো কুঁয়ো ছিল। রাজুর দাদি একটি বাঁশের চেয়ারে বসেছিলেন, তার কাঁপানো হাত একটি পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছিল। যখন তিনি রাজুকে দেখলেন তখন তিনি ধীরে করে হাসলেন। রাজু বেটা, তুমি এসে গেছ। কিন্তু যেই তার দৃষ্টি সুনিতার ওপর পড়ল, তার হাসিটি একটু থেমে গেল। এ কে বেটা? রাজু দ্রুত এগিয়ে গেল, ধীরে করে তার দাদির কাঁধে হাত রাখল। তার কণ্ঠে উৎসাহ ছিল কিন্তু সামান্য চিন্তাও ছিল। দাদি, এ হলো সুনিতা আন্টি, তার সাথে কিছু খারাপ হয়েছে, তাই আমি তাকে কিছু সময়ের জন্য এখানে থাকার জন্য এনেছি। আমরা তাকে সাহায্য করতে পারি, তাই না? দাদি সুনিতাকে অনেকক্ষণ ধরে চুপচাপ দেখলেন। তার বুড়ো চোখে একজন অভিজ্ঞ ব্যক্তির বুদ্ধি লুকিয়েছিল। কিছুক্ষণ পর তিনি ধীরে করে মাথা নাড়ালেন। ভেতরে এসো বেটা। ঘরে ঢোকার সাথে সাথে সুনিতা সঙ্গে সঙ্গে এই জায়গার সরলতা অনুভব করলেন। কোনো দামি আসবাবপত্র নেই, কোনো ক্রিস্টাল ঝাড়বাতি নেই, কোনো জমকালো সোফা নেই। শুধু একটি পুরনো কাঠের টেবিল, কিছু বাঁশের চেয়ার, একটি সাধারণ কাঠের বিছানা এবং কিছু পুরনো জিনিসের সাথে একটি ছোট শেলফ। তবুও এই জায়গাটি যে কোনো বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চেয়ে বেশি আন্তরিকতা ভরা ছিল যেখানে তিনি কখনো থেকেছেন। আপনি এটিকে আপনার নিজের বাড়িই মনে করুন, রাজু খুশি দেখানোর চেষ্টা করতে করতে বলল। সুনিতা ধীরে করে হাসলেন। যখন থেকে তিনি এই ছেলেটির সাথে দেখা করেছিলেন, প্রথমবারের মতো তিনি একটু সত্যি আন্তরিকতা অনুভব করলেন। ধন্যবাদ বেটা। সেই সন্ধ্যায় যখন সুনিতা উঠোনে বেরোলেন, তখন তিনি দ্রুত কিছু অদ্ভুত অনুভব করলেন। গ্রামের সব লোক তাকে দেখছিল। বুড়ি মহিলারা কোদাল চালানো বন্ধ করে দিচ্ছিলেন, বাচ্চারা খেলা বন্ধ করে দিচ্ছিল। কিছু কৃষক কোদাল হাতে নিয়ে একে অপরের সাথে ফিসফিস করছিল। তারা শত্রুতাপূর্ণ লাগছিল না, কিন্তু এটা স্পষ্ট ছিল যে তারা কৌতূহলী ছিল এবং এটি তাকে একটু চিন্তিত করে তুলল। রাজু এটা দেখল। সে তাড়াতাড়ি তাকে আশ্বস্ত করল। চিন্তা করবেন না আন্টি, গ্রামের লোক খুব ভালো, তারা শুধু অবাক হয়েছে কারণ হঠাৎ কোনো অচেনা লোক এসেছে। সুনিতা ধীরে করে মাথা নাড়ালেন, কিন্তু তার হৃদয়ে তিনি জানতেন যে হয়তো তিনি এখানে বেশি দিন কারো মনোযোগ না টেনে থাকতে পারবেন না। সন্ধ্যায় যখন রাজু ঘুমিয়েছিল, সুনিতা বাড়ির বারান্দায় বসে গেলেন। তারা ভরা আকাশের দিকে দেখছিলেন। দাদি একটি গরম চায়ের কেটলি নিয়ে বাইরে এলেন এবং ধীরে করে তার পাশে বসে গেলেন। তুমি খুব কিছু সহ্য করেছ বলে মনে হচ্ছে, দাদি নিচু গলায় বললেন। সুনিতা ধীরে করে হাসলেন, কিন্তু তার চোখে এখনও একটু বিষণ্ণতা ছিল।
আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার এমন দিন আসবে। তুমি কি কোনো কিছু থেকে পালাচ্ছ? সুনিতা অজান্তে চায়ের কাপটি শক্ত করে ধরলেন, কিন্তু তিনি তার সামনে বসে থাকা বুড়ি মহিলাটির তীক্ষ্ণতা অস্বীকার করতে পারলেন না। কিছু জিনিস এমন হয় যেখান থেকে যদি আপনি না পালান তবে আপনাকে বাঁচার সুযোগ দেওয়া হবে না। দাদি ধীরে করে মাথা নাড়ালেন, যেন তিনি কিছু বুঝে গিয়েছেন। জীবনে কখনো কখনো সবচেয়ে মূল্যবান জিনিস টাকা বা ক্ষমতা হয় না, বরং তারা হয় যারা তোমার সবচেয়ে দুর্বল মুহূর্তে তোমার রক্ষা করার জন্য প্রস্তুত থাকে। সুনিতা তার দিকে তাকালেন, সেই কথাগুলো থেকে গভীর সান্ত্বনা অনুভব করলেন। দাদি ধীরে করে তার হাত সুনিতার হাতে রাখলেন। তার কণ্ঠস্বর আন্তরিক কিন্তু দৃঢ় ছিল। তুমি এখানে যে কোনো কারণেই এসে থাকো না কেন, তুমি তোমার সাথে যত অতিথি নিয়ে এসো না কেন, মনে রেখো যে এই জায়গা তোমার জন্য একটি অস্থায়ী বাড়ি হতে পারে। সুনিতার হৃদয়ে একটি আন্তরিকতার অনুভূতি ছড়িয়ে পড়ল। হয়তো এটাই সেই জিনিস ছিল যা তিনি এত বছরে হারিয়েছিলেন, পরিবারের একটুখানি আন্তরিকতা। তিনি বুড়ি মহিলাটির হাত ধীরে করে চাপলেন এবং ধীরে করে বললেন, ধন্যবাদ দাদি। সেই রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়েছিল, সুনিতা সেই ছোট ঘরে ছোট বিছানায় শুয়েছিলেন যা রাজুর দাদি তাকে দিয়েছিলেন। কিন্তু তিনি ঘুমাতে পারলেন না। দুর্ঘটনার স্মৃতি, সেই মানুষদের স্মৃতি যারা তাকে চুপ করাতে চেয়েছিল, হাসপাতালে সেই অচেনা লোকটির স্মৃতি, সব তার মাথায় ঘুরছিল। তিনি তার চোখ বন্ধ করে নিলেন, কিন্তু স্বপ্নে তিনি নিজেকে পালিয়ে যেতে দেখলেন। গর্জন করা গাড়ির আওয়াজ, রাতে কেউ তার নাম ধরে ডাকছে, গাড়ি খাদে পড়ে যাওয়ার সময় দম বন্ধ হওয়ার অনুভূতি। তিনি চমকে জেগে উঠলেন। তার কপালে ঘাম ছিল। সবকিছু শেষ হয়নি। তারা এত সহজে হার মানবে না। তাকে তাদের মোকাবেলা করার কোনো উপায় খুঁজে বের করতে হবে। তার আগে তারা যেন তাকে খুঁজে না পায়। কিন্তু সবার আগে তাকে তার শক্তি ফিরে পেতে হবে এবং সেই ছেলেটির ওপর ভরসা করতে হবে যে তাকে এই জায়গায় এনেছিল। হাওয়া গাছের ডালপালা থেকে সরসর শব্দ করতে করতে যাচ্ছিল। পুরনো খাপরিল ছাদের ওপর জোরে জোরে ধাক্কা খাচ্ছিল। বাইরে আকাশ কালো হয়ে গিয়েছিল। ঘন মেঘ চাঁদকে ঢেকে দিয়েছিল, যা একটি বড় বৃষ্টির সংকেত দিচ্ছিল। সুনিতা সাধারণ বাঁশের বিছানায় বসে পড়লেন। তার মন তখনও সেই ভয়ঙ্কর স্বপ্নের পর ঘুরছিল। তার হৃদয় এখনও জোরে ধরফর করছিল এবং তার কপালে ঠান্ডা ঘাম ছিল। তিনি এখনই কি স্বপ্ন দেখলেন? গাড়ির খাদে পড়ে যাওয়ার ছবি, হাসপাতালে দেখা হওয়া লোকটির ঠান্ডা মুখ এবং তারপর তার মাথায় প্রতিধ্বনিত হওয়া আওয়াজ, ভাবিনি যে তুমি এখনও বেঁচে থাকবে। সুনিতা তার মাথা ধরলেন, নিজেকে শান্ত করার চেষ্টা করছিল। স্মৃতিগুলো বারবার আসছিল, যা তাকে শান্তি দিচ্ছিল না। বাইরে বৃষ্টির ফোঁটা টিনের ছাদে টপ টপ করে পড়তে লাগল। হাওয়ার সরসর শব্দের সাথে মিশে গেল। তিনি জানালার কাছে গেলেন, পর্দাটি একটু সরিয়ে বাইরে দেখতে লাগলেন। গ্রামের ছোট রাস্তা এখন অন্ধকার ছিল। শুধু কিছু ঘর থেকে মিটমিট করা আলো আসছিল, কিন্তু কিছু একটা গণ্ডগোল ছিল। হালকা বৃষ্টির মধ্যে সুনিতা একটি ছায়াকে ছোট গলির শেষে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখলেন। সে নড়ছিল না, শুধু সেখানেই দাঁড়িয়েছিল, যেন দেখছিল। সুনিতা তার মুঠি বাঁধলেন। একটি অস্থিরতার অনুভূতি বেড়ে গেল। তিনি জানালা থেকে সরে গেলেন। তার হৃদয় জোরে ধরফর করছিল। তারা কি তাকে খুঁজে নিয়েছে? না, যদি সে ঘাবড়ে যায় তবে সবকিছু আরও খারাপ হয়ে যাবে। তিনি ঘরের চারপাশে তাকালেন, এমন কিছু খুঁজে বের করার চেষ্টা করছিল যা প্রয়োজনে অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই ঘরে সবকিছু সাধারণ জিনিস ছিল। একটি কাঠের টেবিল, একটি বাঁশের চেয়ার এবং কিছু পাতলা কম্বল, কিছুই না। তিনি একটি গভীর শ্বাস নিলেন, তারপর সিদ্ধান্ত নিলেন তাকে তদন্ত করতে হবে যে সে কে। তিনি ঘর থেকে বাইরে এলেন। তার পা খুব হালকা রাখার চেষ্টা করছিল। পুরনো কাঠের দরজা একটি কর্কশ আওয়াজ করে কেঁপে উঠল, কিন্তু তিনি থামলেন না। তিনি বারান্দায় বাইরে এলেন। রাজুর দাদি আগে থেকেই জেগেছিলেন। তুমি ঘুমাতে পারোনি? তার কণ্ঠস্বর গভীর এবং আন্তরিক ছিল, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে অনুভব করলেন যে কিছু একটা গণ্ডগোল আছে। সুনিতা সেখানেই দাঁড়িয়েছিলেন। তার চোখ এখনও রাতের আকাশের দিকে ছিল। তার মুখ চাপ দিয়ে ভরা ছিল। ওখানে বাইরে কেউ আছে? সুনিতা ধীরে করে বললেন। দাদি ভ্রু কুঁচকে গেলেন। তার চোখে চিন্তা ছিল। তুমি নিশ্চিত? আমি এখনই একটি লোককে গলির শেষে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সে নড়ছিল না, শুধু দাঁড়িয়েছিল। দাদি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আমি রাজুকে ডাকি, কিন্তু তার ভেতরে ঘোরার আগেই দরজায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। দুজনেই চমকে গেলেন। পাতলা কাঠের দরজাটি ধীর টোকার সাথে একটু নড়ে গেল। সুনিতা তার থুতু গিলল, শান্ত থাকার চেষ্টা করছিল। বৃষ্টিতে কেউ বাইরে দাঁড়িয়েছিল,
কিন্তু সে কিছু বলল না। দাদি ধীরে করে সুনিতার হাত ধরলেন, তাকে পিছনে সরে যাওয়ার ইশারা করলেন। আমি খুলছি। তার কণ্ঠস্বর হালকা কিন্তু দৃঢ় ছিল। দরজা ধীরে ধীরে খুলল। তাদের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি আর কেউ নয়, সুখরাম ছিল। সুখরাম বৃষ্টিতে ভিজে গিয়েছিল। তার সাদা চুল কপালে দুদিকে পড়ে গিয়েছিল। তার চোখে চাপ ছিল। রাজু কোথায়? সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল। তার কণ্ঠে তাৎক্ষণিকতা ছিল। দাদি দ্রুত ভেতরে ঘুরলেন। কয়েক সেকেন্ড পর রাজু বাইরে দৌড়ে এলো। তার মুখে এখনও ঘুমের চিহ্ন ছিল। সুখরাম চাচা, কি হয়েছে? সুখরাম একটি লম্বা শ্বাস নিল এবং সুনিতার দিকে তাকালো। আপনাকে এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। কেউ গ্রামে আপনাকে খুঁজছে। তার কথায় ঘরের পরিবেশ হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আপনার মানে কি? সুনিতা তার মুঠি বাঁধলেন। আমি এখনই শুনেছি যে দুজন অচেনা লোক একটি মহিলার সম্পর্কে জিজ্ঞেস করছে। তারা বাজারে সব চায়ের দোকানে গিয়ে আপনার মতো দেখতে কারো সম্পর্কে জিজ্ঞাসা করছে। সুনিতার মনে হলো যে তার পুরো শরীর জমে গেল। তারা এত তাড়াতাড়ি এখানে পৌঁছে গেল। রাজু তার ঠোঁট কামড়ালো। তার চোখে চিন্তা ছিল। এখন আমাদের কি করা উচিত? সুখরাম নিচু গভীর গলায় বলল, আমাদের কাছে এক রাত আছে। এর আগে যে তারা বাড়ি পর্যন্ত পৌঁছায়, পালানোর কোনো উপায় খুঁজে বের করার জন্য। সুনিতা সেই ছোট বাড়িটিকে দেখলেন, যেখানে গত রাতেই তার মনে হয়েছিল যে তিনি একটি শান্তি পেতে পারেন, কিন্তু তিনি এখানে আর থাকতে পারতেন না। আপনি কি কোনো নিরাপদ জায়গা জানেন? সুখরাম এক মুহূর্তের জন্য ভাবল, তারপর ধীরে করে মাথা নাড়াল। গ্রামের শেষে বাঁশের জঙ্গলের পাশে একটি বিরাং বাড়ি আছে। সেখানে অনেক দিন ধরে কেউ থাকে না। যদি আপনার লুকানোর জন্য জায়গা দরকার হয়, তবে সেটা একটি বিকল্প হতে পারে। রাজু তার ঠোঁট কামড়াল এবং বলল, আমি আপনার সাথে যাব। সুনিতা চমকে গেলেন, কিন্তু ছেলেটি তার হাত শক্ত করে ধরে নিল। তার চোখে দৃঢ় সংকল্প ছিল। আমি আপনাকে এখানে এনেছি। আমি আপনাকে একা যেতে দিতে পারি না। দাদি শুধু চুপচাপ রাজুকে দেখতে রইলেন। তার চোখে গর্বের ঝলক ছিল। কিছুক্ষণ ভাবার পর তিনি সুনিতার দিকে তাকালেন। তার কণ্ঠস্বর হালকা কিন্তু আন্তরিক ছিল। তুমি যাও, কিন্তু মনে রেখো, তুমি একা নও। সুনিতার মনে হলো যে তার বুক ভরে এলো, কিন্তু তার কাছে ইতস্তত করার সময় ছিল না। তিনি রাজুর হাত শক্ত করে ধরলেন এবং মাথা নাড়ালেন। চলো যাওয়া যাক। ঘন বৃষ্টিতে দুটি ছায়া চুপচাপ ছোট বাড়ি থেকে বেরিয়ে এলো। দূরে বাঁশের জঙ্গলের অন্ধকারের দিকে বাড়তে লাগল। বাইরের ঝড় কেটে যাচ্ছিল, কিন্তু আসল ঝড় এখনও সামনে অপেক্ষা করছিল। বৃষ্টি ক্রমাগত ঝরছিল। ভারী ফোঁটা বাঁশের পাতার উপর পড়ছিল, যার ফলে অন্ধকারে সরসর আওয়াজ হচ্ছিল। রাজু এবং সুনিতা দ্রুত গ্রামের শেষে ঘন বাঁশের জঙ্গলের দিকে যাওয়া সরু গলিগুলো দিয়ে গেলেন। যখনই বাতাস চলত, বাঁশের ডালপালা একে অপরের সাথে ধাক্কা খেত, যার ফলে একটি অদ্ভুত কটকট আওয়াজ আসছিল। আকাশ কালো ছিল, শুধু সুখরাম দ্বারা দেওয়া তেলের প্রদীপের ঝাপসা আলো ধোঁয়াটে আলো দিচ্ছিল। সুনিতার মনে হল যে তার গায়ের লোম খাড়া হয়ে গেছে। তিনি শুধু রাতের অন্ধকার থেকে পালাচ্ছিলেন না, বরং সেই মানুষদের থেকেও যারা তার প্রাণ নিতে চেয়েছিল। রাজু এগিয়ে চলছিল, রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছিল। ছেলেটি কিছু বলল না, কিন্তু তার ছোট কাঁধ চাপে ছিল, যা তার চিন্তা পরিষ্কারভাবে দেখাচ্ছিল। হঠাৎ সুনিতা রাজুর হাত টানলেন, ফিসফিস করে বললেন, দাঁড়াও। দুজনে থেমে গেল। পায়ের আওয়াজ আসছিল, যা স্পষ্টভাবে তাদের ছিল না। কেউ তাদের পিছু করছিল। ইতস্তত করার সময় ছিল না। রাজু সুনিতার হাত টানলেন এবং দ্রুত বাঁশের জঙ্গলে আরও গভীরে যাওয়া একটি ছোট্ট পায়ে চলার পথে ছুটলেন। তাদের সামনে একটি পুরনো কাঠের বাড়ি দেখা গেল। এই বাড়িটি অনেক দিন ধরে বিরান পড়েছিল। ছাদের পাতাগুলো ফাটা ছিল, কাঠের দেওয়াল সময়ের সাথে পচে গিয়েছিল এবং জানালাগুলো আধা ভাঙা ছিল। রাজু দরজা খুলল। কবজার ভয়ঙ্কর কর্কশ আওয়াজ এলো। দুজনেই দ্রুত ভেতরে গেল, সাবধানে দরজা বন্ধ করে দিল। অন্ধকার ছেয়ে গেল। শুধু রাজুর হাতে তেলের প্রদীপের ঝাপসা আলো ধুলো ভরা ঘরের একটি কোণকে আলোকিত করছিল। সুনিতা হাঁপাচ্ছিলেন, তার হাত অন্ধকারে। রাজু দরজার ফাঁক দিয়ে উকি মারল, শোনার চেষ্টা করল, কিন্তু কেউ ছিল না। হয়তো এটা শুধু কল্পনা ছিল, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না। সুনিতা ঘরের একটি কোণে বসে গেলেন। তার পিঠ ঠান্ডা কাঠের দেওয়ালের সাথে লেগেছিল, তার শ্বাস অজানা। রাজু তখনও জানালার কাছে বসেছিল, তার চোখ বাইরে দেখছিল, যদিও বৃষ্টি জোরে পড়ছিল। ছেলেটির মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সে জানত না যে তার জিজ্ঞেস করা উচিত কিনা।
সুনিতার মতো একজন মহিলাকে কেন পিছু নেওয়া হচ্ছে? তিনি এমন কি করেছেন যে তাকে এই পর্যন্ত স্বীকার করা হচ্ছে? কিন্তু সে জানত যে এখন জিজ্ঞেস করার সময় না। রাজু একটি গভীর শ্বাস নিল এবং সুনিতার দিকে ফিরল। আপনি ঠিক আছেন? সুনিতা ওপরে তাকালেন, তার চোখে একটি হারানো দৃষ্টি ছিল। আমি ঠিক আছি, ধন্যবাদ বেটা। দুজনে নীরবতায় ডুবে গেল, শুধু বাইরে বৃষ্টির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু জঙ্গলের অন্ধকারে কিছু একটা নড়ছিল। বাইরে একটি কালো ছায়া চুপচাপ বিরান বাড়ির দিকে বাড়ছিল। সে ছাতা পরেনি না টুপি, বৃষ্টিকে তার ঠান্ডা মুখে পড়তে দিচ্ছিল। তার চোখে একটি শিকারীর মতো উজ্জ্বলতা ছিল। সে তাদের খুঁজে নিয়েছিল এবং এইবার সে সুনিতাকে পালাতে দেবে না। বিরান বাড়িতে আক্রমণ এবং পালানো। বৃষ্টি এখনও জোরালো ছিল। ঠান্ডা ফোঁটা পচে যাওয়া ছাদের পাতা থেকে টপকাচ্ছিল, যার ফলে পচা কাঠের মেঝেতে পানির দাগ তৈরি হচ্ছিল। বিরান বাড়ির ভেতরে সুনিতা এবং রাজু চুপচাপ বসেছিল। প্রত্যেকেই নিজের চিন্তায় ডুবেছিল। কিন্তু তারপর একটি ছোট আওয়াজ এলো, টপ 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 টপ। ভিজে বাঁশের পাতার ওপর পায়ের আওয়াজ। রাজু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। তার চোখে সতর্কতা ছিল। সুনিতা এত চাপে ছিলেন যে তিনি শ্বাস নেওয়ারও সাহস করলেন না। দুজনেই কিছু বলল না, শুধু পায়ের আওয়াজ শুনতে রইল, টপ 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 টপ। স্পষ্টতই কেউ বাইরে ছিল। রাজু ভাঙা জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাল এবং সঙ্গে সঙ্গে তার হৃদয় যেন থেমে গেল। একজন লোক ঠিক বাইরে দাঁড়িয়েছিল। সে একটি কালো বেসবল টুপি পরেছিল, লম্বা এবং চওড়া ছিল, এবং তার গভীর কোট বৃষ্টির জলে ভিজে গিয়েছিল। সে স্থির দাঁড়িয়েছিল, শুধু চুপচাপ বাড়ির দিকে দেখছিল। রাজু তার থুতু গিলল এবং সুনিতার দিকে ঘুরে এত ধীরে ফিসফিস করে বলল যে প্রায় কোনো আওয়াজই হল না, বাইরে কেউ আছে। সুনিতা তার মুঠি বাঁধলেন। তার হৃদয় এত জোরে ধরফর করছিল যে তিনি তার বুকে ধুকপুক ধুকপুক শুনতে পারছিলেন। তাকে কি করা উচিত? পালাবো? না যদি তারা এখন পালায় তবে তারা সহজে ধরা পড়বে। লুকাবো? কিন্তু এই ছোট বাড়িতে কোথায় লুকাবে? নাকি লড়ব? সুনিতা শান্ত থাকার চেষ্টা করলেন। রাজুকে নিচে বসার এবং জানালা থেকে দূরে থাকার ইশারা করলেন। তিনি শুনলেন। সে এখনও সেখানেই দাঁড়িয়েছিল, স্থির। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। সময় ঘণ্টার মতো ধীরে ধীরে কাটছিল। তারপর পায়ের আওয়াজ আবার এলো, টপ 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 টপ। সে নড়ছিল, কিন্তু দূরে যাচ্ছিল না, বরং আরও কাছে আসছিল। রাজু তার মুঠি বাঁধল। তার পুরো শরীর এত চাপে ছিল যে সে তার বুকে ধুকপুক ধুকপুক শুনতে পারছিল। সুনিতা তার হাত অন্ধকারে, কোনো আওয়াজ করবে না। বাইরে পায়ের আওয়াজ ধীরে ধীরে প্রধান দরজার কাছে আসছিল। রাজু তার চোখ শক্ত করে বন্ধ করে নিল, যেন সে চায় যে যদি সে তাকে না দেখে তবে সেও তাদের দেখতে পাবে না। কিন্তু দরজা হঠাৎ একটু নড়ল, খটখট। সে দরজা খোলার চেষ্টা করছিল। দরজা বন্ধ ছিল না, শুধু একটু খোলা ছিল। সুনিতা উঠলেন, ধীরে ধীরে, একটি বিড়ালের মতো। এক এক পা বাড়িয়ে তিনি তার হাত দরজার দিকে বাড়ালেন, শ্বাস চেপে ধরে। হঠাৎ দরজা খুলে গেল। রাজু ঘাবড়ে গিয়ে পিছনে সরে গেল। তার চোখ বিস্ফারিত হল। সুনিতা শুধু অচেনা লোকটির কালো হাতটি দরজার ওপর রাখা দেখলেন। এবং তারপর বুম, একটি তীব্র বাতাসের ঝলক এলো। দরজা জোরে দেয়ালে ধাক্কা খেল। লোকটি একটু চমকে গেল এবং এক পা পিছিয়ে গেল। সেই মুহূর্তটাই সুযোগ ছিল। সুনিতা তার হাত ঘোরালেন, জোরে দরজা ধাক্কা দিলেন। তার পুরো শক্তি ব্যবহার করে তার ঠিক সামনে দরজা বন্ধ করে দিলেন, ধরাম। রাজু দ্রুত এগিয়ে গেল। দরজাকে আটকানোর জন্য একটি পুরনো কাঠের বাতা টেনে নিল। বাইরে তীব্র পায়ের আওয়াজ এলো। সে বুঝতে পারল যে তারা ধরা পড়েছে। পালাও! সুনিতা রাজুর হাত ধরলেন, তাকে বিরান বাড়ির পেছনের দরজা দিয়ে বাইরে টেনে নিলেন। এখন লুকিয়ে থাকা সম্ভব ছিল না। তারা তাদের খুঁজে নিয়েছিল। হাওয়া এবং বৃষ্টি তাদের মুখে ধাক্কা খাচ্ছিল, কিন্তু সুনিতা থামলেন না। রাজু তার ঠিক পাশে দৌড়াচ্ছিল। তার শ্বাস দ্রুত ছিল। পিছন থেকে জোরদার পায়ের আওয়াজ আসছিল। অচেনা লোকটা তাদের পিছু করছিল। দুজনে বাঁশের জঙ্গল থেকে প্রাণ বাঁচাতে পালালো। কাদা ভরা জমি এত পিচ্ছিল ছিল যে তারা কয়েকবার প্রায় পড়ে যাচ্ছিল। কিন্তু তারপর তাদের সামনে একটি খাড়া পাহাড় ছিল, যার নিচে একটি বড় নদী ছিল, যার জল বৃষ্টির কারণে উত্তাল ছিল। রাজু ঘাবড়ে গিয়ে সুনিতার দিকে ফিরল। আন্টি, এখন কি করব? তিনি উত্তাল জল দেখলেন,
তারপর পিছনে দেখলেন তারা এখনই আসছে। আর কোনো বিকল্প ছিল না। তিনি একটি গভীর শ্বাস নিলেন, রাজুর দিকে ফিরলেন। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল, আমার হাত শক্ত করে ধরো। এবং সে কিছু বোঝার আগেই সুনিতা রাজুকে নিচে উত্তাল জালে টেনে নিলেন। প্রথম নদীতে পালানো এবং লোকটির ফোন কল। জল ঠান্ডা ছিল এবং তারা দুজনেই নদীর পৃষ্ঠে আঘাত করার সাথে সাথে তাদের ওপর ভেঙে পড়ল। উত্তাল স্রোত সুনিতা এবং রাজুকে বিশাল মহাসাগরে দুটি ছোট পাতার মতো ভাসিয়ে নিয়ে গেল। ঢেউ তাদের মুখে জোরে ধাক্কা খাচ্ছিল। রাজু তার মাথা ওপরে তোলার চেষ্টা করল, হাঁপাতে হাঁপাতে। সে ভালো সাঁতারু ছিল না, কিন্তু বেঁচে থাকার প্রবণতা তাকে জোরে জোরে হাত পা মারতে বাধ্য করল। সুনিতা দ্রুত রাজুর হাত ধরলেন, তাকে শক্ত করে ধরে রাখলেন, যখন তাদের দুজনের শরীর স্রোতের সাথে দূরে ভেসে যাচ্ছিল। বৃষ্টি থামছিল না। বিদ্যুতের এক একটি ঝলক রাতের আকাশ চিরে দিচ্ছিল, কালো জলকে এক মুহূর্তের জন্য আলোকিত করছিল। কিন্তু ভয় পাওয়ার সময় ছিল না। তাকে রাজুকে তীরে নিয়ে যেতে হবে। পাহাড়ের ওপর কালো কোট পরা লোকটি চুপচাপ নিচে দেখছিল। সে নিচে লাফ দিল না, কিন্তু সে চলেও গেল না। আকাশে ঝলসে ওঠা বিদ্যুতের আলোয় তার মুখ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, ঠান্ডা, কোনো অনুভূতি ছাড়াই। তারপর সে তার ফোন বের করল, একটি নম্বর ডায়াল করল। তার কণ্ঠস্বর গভীর এবং সংক্ষিপ্ত ছিল। তারা নদীতে ঝাঁপ দিয়েছে, নিজের দিকে লোকদের পাঠাও, নিশ্চিতভাবে একটি থামার জায়গা থাকবে। সে ফোন কেটে দিল। তার চোখ এখনও কালো গভীর জলকে ঘুরে দেখছিল। এই খেলা এখনও শেষ হয়নি। সুনিতার মনে হলো যে তার শরীর ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে, ঠান্ডা। তিনি রাজুর মাথা জলের ওপরে রাখার পুরো চেষ্টা করলেন, কিন্তু ভারী বৃষ্টি এবং তীব্র স্রোত তাকে দ্রুত ক্লান্ত করে দিল। হঠাৎ আকাশে আরও একটি বিদ্যুৎ চমকালো। সুনিতা দূরে একটি ছোট কিনারা দেখলেন। রাজু? তিনি তার শরীরকে স্রোতের সাথে ঘোরানোর চেষ্টা করলেন, তার পুরো শক্তি ব্যবহার করে দুজনকে সেই কিনারার দিকে ঠেলে দিলেন। কিন্তু জলের শক্তি খুব বেশি ছিল। রাজুর মনে হলো যে তার বাহু শূন্য হয়ে যাচ্ছে। তার শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল। আন্টি, আমি আর ধরে রাখতে পারছি না। রাজুর কণ্ঠস্বর কাঁপছিল, দুর্বল ছিল। সুনিতা এটা হতে দিতে পারত না। তিনি তাকে আরও শক্ত করে ধরলেন, তাকে পিছলে যেতে দিলেন না। না, তোমাকে চেষ্টা করতে হবে। তিনি তার পুরো শক্তি দিয়ে জলে জোরে লাথি মারলেন, রাজুকে কিনারার আরও কাছে টেনে নিলেন। স্রোত একটি বিশাল দানবের মতো গর্জন করছিল, কিন্তু তারা কিনারার একটু আরও কাছে এসে গেল। সুনিতা তার হাত বাড়ালেন এবং কিনারা থেকে বেরিয়ে আসা একটি গাছের ডাল ধরে নিলেন। কিন্তু খটাক, ডালটি সঙ্গে সঙ্গে ভেঙে গেল। দুজনেই আবার ভেসে গেল। তিনি তার দাঁত কামড়ালেন। এইবার তার পুরো শক্তি ব্যবহার করে এমন কিছু খুঁজে বের করার চেষ্টা করলেন যা তিনি ধরতে পারেন। অবশেষে তিনি একটি বড় গাছের ডাল ধরে ফেললেন, তাকে শক্ত করে ধরে রাখলেন। তিনি রাজুর ওপর চিৎকার করলেন। রাজু সঙ্গে সঙ্গে তার বাহু শিকড়ের চারপাশে পেঁচিয়ে নিল, এত জোরে যে তার আঙুলের গাঁট সাদা হয়ে গেল। দুজনেই উত্তাল স্রোতের মাঝে ঝুলেছিল। জল তাদের শরীরে জোরে ধাক্কা খাচ্ছিল, তাদের শেষ অবৈলম্ব থেকে টেনে বের করার চেষ্টা করছিল। অবশেষে সুনিতার মনে হলো যে তার বাহু ভেঙে যেতে চলেছে, কিন্তু তিনি হার মানতে পারতেন না। তিনি দাঁত পিষলেন, তার পুরো শক্তি দিয়ে রাজুকে আগে ওপরে টানলেন, তার পা দিয়ে কিনারায় ধাক্কা দিলেন। ওপরে ওঠো! রাজু সঙ্গে সঙ্গে তাই করল। সে তার শরীরকে গুটিয়ে নিল, জোরে ধাক্কা দিল এবং ধীরে ধীরে কিনারায় চড়ে গেল। যখন রাজু নিরাপদ স্থানে পৌঁছে গেল, তখন সুনিতা শিকড় ছাড়লেন, তার শেষ অবশিষ্ট শক্তি দিয়ে নিজেকে ওপরে টেনে নিলেন। অবশেষে দুজনেই কিনারায় ধপাস করে পড়ে গেলেন, হাঁপাতে হাঁপাতে। নদীর কিনারা ঠান্ডা ছিল, কিন্তু কমপক্ষে তারা প্রাণঘাতী জল থেকে বেঁচে গেল। রাজু তাই হাঁপাচ্ছিল, কিন্তু সে সঙ্গে সঙ্গে মাথা নাড়াল। সেও জানত যে তারা এত সহজে হার মানবে না। দুজনেই আবার উঠল, যদিও তাদের শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। তাদের সামনে একটি ঘন কালো জঙ্গল ছিল। কোনো রাস্তা নেই, শুধু উঁচু গাছ এবং পাতা থেকে সরসর করা বাতাসের আওয়াজ। কিন্তু তাদের কাছে কোনো বিকল্প ছিল না। জঙ্গলে যাওয়া বিপজ্জনক হতে পারে, কিন্তু এখানে থাকা নিশ্চিতভাবে মৃত্যু ছিল। সুনিতা এগিয়ে গেলেন, রাজুকে রহস্যময় রাতে টেনে নিলেন। প্রতিটি পদক্ষেপ বিপদ দিয়ে ভরা ছিল, কিন্তু তারা থামতে পারতেন না, কারণ বাইরে শত্রু এখনও তাদের শিকার করছিল এবং তারা এখনও জানতেন না যে এই অস্তিত্বের খেলা কখন শেষ হবে। জঙ্গলে হাঁটা এবং দ্বিতীয় আক্রমণ। হাওয়া প্রতিটি পাতা থেকে সরসর শব্দ করতে করতে যাচ্ছিল, একটি ঠান্ডা সংবেদন আনছিল যা ত্বকে প্রবেশ করছিল। রাজু সুনিতার হাত শক্ত করে ধরল, বৃষ্টিতে নরম এবং ভিজে যাওয়া মাটিতে সাবধানে এক এক পা রাখছিল।
চারপাশে গাছ ছিল, অন্ধকার সবকিছু গিলে নিয়েছিল, শুধু তাদের পায়ের আওয়াজ এবং অন্ধকারে লুকানো প্রাণীদের আওয়াজ ছিল। সুনিতা তার দাঁত পিষলেন, সতর্ক থাকার চেষ্টা করছিল। তিনি জানতেন যে তারা যে কোনো সময় দেখা দিতে পারে। রাজু, তুমি ঠিক আছো? তিনি ধীরে করে জিজ্ঞেস করলেন। রাজু মাথা নাড়ালো, কিন্তু তিনি অনুভব করতে পারছিলেন যে সে কাঁপছে, ঠান্ডায় না বরং ভয়ে। কিন্তু ভয় থাকা সত্ত্বেও সে চলতে রইল। এই ছোট্ট ছেলেটির হৃদয় তার দেখা যে কোনো লোকের চেয়ে বেশি সাহসী ছিল। হঠাৎ দূর থেকে একটি হালকা আওয়াজ এলো, পায়ের আওয়াজ, তাদের না। সুনিতা সঙ্গে সঙ্গে থেমে গেলেন। রাজুকে একটি বড় গাছের পিছনে লুকিয়ে নিলেন। দুজনেই শ্বাস চেপে ধরল। চারপাশে অন্ধকার ছিল, শুধু তাদের বুকে জোরে ধরফর করা হৃদয়ের আওয়াজ ছিল। পায়ের আওয়াজ আরও কাছে আসছিল, একটি নিয়মিত নিশ্চিত ছন্দের সাথে। তারপর থেমে গেল। কেউ তাদের ঠিক পাশে দাঁড়িয়েছিল। রাজু সুনিতার হাত শক্ত করে ধরল, অনুভব করল যে তার হাতও ঠান্ডা হয়ে গেছে। রাতের অন্ধকারে একটি গভীর নিচু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, জানতাম যে তোমরা বেঁচে আছো। রাজু চমকে গেল। এই সেই একই আওয়াজ ছিল যা তাদের পুরো সময় পিছু করেছিল। লোকটি সেখানেই দাঁড়িয়েছিল, তাদের থেকে মাত্র কয়েক কদম দূরে। তার ছায়া রাতের জঙ্গলে একটি শিকারী পশুর মতো উঁচু এবং বিশাল ছিল। সুনিতা একটি গভীর শ্বাস নিলেন, নিজেকে শান্ত করার জন্য বাধ্য করলেন। এখন লুকিয়ে থাকা সম্ভব ছিল না। তোমার কি চাই? তিনি আওয়াজ দিলেন, তার কণ্ঠস্বর একটি ভয়ঙ্কর শান্তির সাথে। সে তিরস্কারের সাথে হাসল, এক পা এগিয়ে গেল। তুমি জানো আমার কি চাই, ছেলেটিকে আমাকে দিয়ে দাও। রাজু চমকে গেল, তার হৃদয় যেন খাদে পড়ে গেল। সুনিতা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, তারা শুধু তাকে স্বীকার করছিল না, তাদের রাজুকে দরকার ছিল। কখনো না। সুনিতা রাজুর সামনে দাঁড়িয়ে গেলেন, তার চোখ ছুরির ধারের মতো তীব্র ছিল। লোকটি তিরস্কারের সাথে হাসল, তুমি ভাবো যে তুমি তাকে সবসময় বাঁচাতে পারবে? তিনি উত্তর দিলেন না। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, যাই ঘটুক না কেন তিনি এই ছেলেটির রক্ষা করবেন। লোকটি তার পকেট থেকে একটি ছুরি বের করল। স্টিলের ঝলক অন্ধকারে চমকাল। তাহলে মরো। সে দৌড়াল। সুনিতা প্রথম আঘাত থেকে নিজেকে বাঁচালেন, কিন্তু ছুরির ফলক তার কাপড় চিরে একটি লম্বা দাগ তৈরি করল। তার কাছে পাল্টা আঘাত করার শক্তি অবশিষ্ট ছিল না। রাজু তার চোখের সামনে দৃশ্যটি দেখে কাঁপছিল, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারত না। সে এটা হতে দিতে পারত না। ঠিক সেই সময় যখন লোকটি তার দ্বিতীয় আঘাত করতে যাচ্ছিল, রাজু দৌড়াল, তার পুরো শক্তি দিয়ে তাকে পিছনের দিকে ঠেলে দিল। লোকটি এটির আশা করেনি, তার ভারসাম্য হারিয়ে ফেলল এবং টলতে টলতে পিছিয়ে গেল। 1 সেকেন্ড পরে খটাক, তার পায়ের নিচের মাটি ধসে গেল। সুনিতার চোখ বিস্ফারিত হল। সে একটি পচা গাছের শিকড়ের ওপর দাঁড়িয়েছিল এবং সেটি তার ওজন সহ্য করতে পারল না। তার পুরো শরীর নিচে গভীর গর্তে পড়ে গেল। শুধু একটি চিৎকার বের হল এবং তারপর নীরবতা। সুনিতা চুপচাপ গভীর গর্তটির দিকে তাকিয়ে রইলেন। সব কিছু অন্ধকারে ডুবে গেল। কোনো আওয়াজ নেই, কোনো চিহ্ন নেই যে সে এখনও বেঁচে আছে। তিনি রাজুর দিকে ফিরলেন, দেখলেন যে ছেলেটি এখনও কাঁপছে। তিনি তার হাত তার মাথায় বুলিয়ে দিলেন। তার কণ্ঠস্বর গভীর এবং আন্তরিক ছিল, তুমি ঠিক করেছ। রাজু তার ঠোঁট কামড়াল, তার চোখ লাল হয়ে গেল, কিন্তু সে মাথা নাড়াল। দুঃস্বপ্ন অবশেষে শেষ হল। তাদের আর পালানোর দরকার ছিল না, তারা সত্যিই বেঁচে গিয়েছিল। যখন সূর্য উঠতে শুরু করল, সুনিতা এবং রাজু জঙ্গল থেকে বেরিয়ে এলেন। তাদের সামনে একটি ছোট পায়ে চলার পথ সোজা একটি গ্রামের দিকে যাচ্ছিল। তারা বেঁচে গিয়েছিল। সুনিতা একটি লম্বা শ্বাস নিলেন। বহু দিনে প্রথমবারের মতো তিনি স্বস্তি অনুভব করলেন। তিনি রাজুর দিকে ফিরলেন, একটি কোমল হাসির সাথে। চলো বাড়ি যাই। রাজু তাকে দেখল এবং তারপর একটি স্বস্তির হাসি হাসল। সে জানত যে এই মুহূর্ত থেকে তার জীবন চিরতরে বদলে যাবে। কিন্তু কমপক্ষে তাকে এখন একা থাকতে হবে না। তার কাছে একটি আসল পরিবার ছিল, একটি বাড়ি যা তার আগে কখনো ছিল না। রাজু এবং সুনিতার গল্প শেষ হয়ে গেল, কিন্তু অনুভূতি এখনও বজায় আছে। একটি দরিদ্র আবর্জনা কুড়ানো ছেলে থেকে রাজু শুধু একজনের জীবনই বাঁচায়নি, বরং অজান্তে তার ভাগ্যও বদলে দিয়েছে। বিপদ থেকে পালানো, তার মোকাবেলা করা এবং বেঁচে থাকার জন্য সংগ্রামের যাত্রা রাজুকে একটি আসল বাড়ি খুঁজে পেতে সাহায্য করেছে, যেখানে সে এখন একা ছিল না।
জীবন কখনো কখনো খুব কঠোর হয়, কিন্তু এটি দয়া, সাহস এবং বিশ্বাসী যা আমাদের প্রতিটি চ্যালেঞ্জ পার করতে সাহায্য করে। আপনি এই গল্পটি সম্পর্কে কি ভাবেন? আপনার অনুভূতি শেয়ার করার জন্য নিচে একটি মন্তব্য ছেড়ে দিন। লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি পরের অনুপ্রেরণামূলক গল্পগুলো মিস না করেন। আমাদের সর্বশেষ ভিডিও আপডেটের জন্য নোটিফিকেশন বেল টিপুন। এই গল্প বা ভিডিওটি শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এর উদ্দেশ্য কোনো সম্পর্কিত ব্যক্তিকে লজ্জিত বা ছোট করা নয়। এটি মূলত বিনোদন সহ মানুষকে নৈতিক মান অনুযায়ী জীবনযাপন করতে শিক্ষিত এবং অনুপ্রাণিত করার জন্য। দেখার জন্য ধন্যবাদ। পরের গল্পগুলোতে দেখা হচ্ছে। আপনি এই গল্পটি কোথা থেকে শুনছেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার এই গল্পটি কেমন লাগলো তাও আমাদের জানান। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে তবে সবার সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে আমরা সবাই এটি পড়তে পারি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি যেখানেই থাকুন না কেন সর্বদা নিরাপদ এবং খুশি থাকুন।